আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা কবিতা পড়াবো। কবিতাটির নাম আমি কিংবদন্তির কথা বলছি। লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। চমৎকার একটা কবিতা, আমার কাছে খুব ভালো লাগে। আশা রাখি আমাদের তো এমনি পাঠ্য বইতে যেহেতু পড়ার জন্য এটা দিয়েছে, পড়ে তো অবশ্যই পড়বো আমরা, তোমরাও পড়তে হবে তোমাদের। কিন্তু তাছাড়াও কিছু কিছু কবিতা গভীরভাবে মানে একাত্ম হয়ে যায় পড়তে, যে সেই ধরনেরই কবিতা হচ্ছে আমি কিংবদন্তি কথা বলছি। এসব শিক্ষার্থীবৃন্দ আমরা কবিতাটিতে যাই। আমি কিংবদন্তির কথা বলছি। লিখেছে আবু জাফর ওবায়দুল্লাহ। এসো শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি পরিচিতিতে যাচ্ছি বরাবরের মতো। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্র কাঠি গ্রামে 1934 সালে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মান ডিগ্রি লাভ করেন এবং এমএ পাশ করার পর কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1984-তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবস্থান বিশেষভাবে স্বতন্ত্র চিহ্নিত। তার কবিতায় বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদক লাভ করেছিলেন। বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছিল 1979 সালে। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। তার কবিতাগুলির নাম, তার কাব্যগ্রন্থের নাম পড়লেই বোঝা যায় যে উনি একটু বিভিন্ন ধরনের, মানে ওনার কবিতাগুলি একটু বিশেষ ভালো লাগার। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক বই প্রকাশিত হয়েছে। 2001 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই হলো মোটামুটি বইয়ের পরিচিতি। বিশ্ব শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটি পাঠ করব আমি এবং বিষয়বস্তু আলোচনা করব। কবিতায় কবি আমি করে তার নিজের কথাই বলেছেন। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ আমরা জানি, মানে যে আমরা এক পুরুষ থেকে আরেক পুরুষ, এক বংশ মধ্যে দেখা যায়। পূর্বপুরুষ বলতে আমাদের আগের জেনারেশন আছে, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, এভাবে আমি আমার কবি বলছেন তিনি তার পূর্বপুরুষের কথা বলছেন। তার পূর্বপুরুষরা কেমন ছিল, বাঙালি কেমন ছিল পূর্বে। তার করতলে পলিমাটির স্বরূপ ছিল, হাতের তালুতে পলিমাটির স্বরূপ ছিল, মানে মাটির স্বরূপ ছিল, মাটি লাগানো ছিল। তার মানে পূর্বপুরুষরা কৃষক এবং পরিশ্রমী ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটা অনেক সময় অনুধাবন আসে, মানে বিদেশি যুগের পর যুগ বিদেশি শত্রুরা আমাদের দেশকে শোষণ করেছে, আমাদের বাঙালি জাতিকে শোষণ করেছে, তাদেরকে কেনা বেচা করেছে, তাদেরকে কৃতদাস চাকর হিসাবে রেখেছে, তাদেরকে চাবুক দিয়ে
পিঠ রক্তাক্ত করেছে, তাই তার পিঠ রক্ত যাবার মতো, পূর্বপুরুষের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কেননা আমাদের পূর্বপুরুষরা একসময় কৃতদাস ছিলেন। এখন কবি বলছেন পূর্বপুরুষরা কি বলতেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পাহাড় অতিক্রম তাদের করতে হয়েছে। অরণ্য সাপদের কথা বলতেন, গভীর জঙ্গল হিংস্র মাংসাশী প্রাণীর সাথে যুদ্ধ করে, তারা লড়াই করে, বাঙালি জাতি লড়াই করে টিকে থাকতে হয়েছে। পতিত জমি আবাদের কথা বলতেন, জমি পড়ে রয়েছে, সেই জমি তারা চাষ করে, অনেক কষ্ট করে চাষ করে সেখানে বীজ রোপণ করেছে, সেখান থেকে ফসল হয়েছে। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই যে তিনি করে বলছে কবি, এটা পূর্বপুরুষদের কথা বলছেন, যে পূর্বপুরুষরা কবি ছিলেন এবং কবিতার কথা তারাও বলতেন। এরপরে আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কবিতা হচ্ছে সত্য ও সুন্দরের কথা বলে। তাহলে আমরা যেই কথাগুলি জিহ্বার সাহায্যে উচ্চারণ করছি, অসত্য কথা না, সত্য কথা হচ্ছে কবিতা। আর কি, কর্ষিত জমি, লাঙল দিয়ে কর্ষণ করে যেই জমি আবাদ করে তার প্রতিটি শস্য দানা কবিতা। এখানে কবি বাস্তবতার সাথে তার সত্য, কবি জিহ্বার প্রতিটি সত্য শব্দের কথা উল্লেখ করেছেন, যে কর্ষণ করে, জমি লাঙল দিয়ে হাল চাষ করে কর্ষণ করে বীজ বপন করে যে শস্য দানা হয়, সেটা যেমন বাস্তব সত্য, ঠিক তেমনি আমরা জিহ্বা দিয়ে উচ্চারিত প্রতিটি শব্দ, প্রতিটি স্বাধীন শব্দ, মুক্ত শব্দই হচ্ছে কবিতা। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, কবি বলছেন, আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন, যে কবিতা শুনতে জানে না বা পছন্দ করে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। কেন বলো তো? কারণ কবিতা মানুষকে সাহসী করে, সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ করে। তাহলে যার সাহস নেই, ঝড় আসলে সে ভয় পাবে, আর্তনাদ করবে, ঝড় ঝড়। কিন্তু যে কবিতা শুনে তা সে সাহসী, সে ঝড়ের শব্দে আর্তনাদ করবে না, আতঙ্কিত হবে না। যে কবিতা শুনতে জানে না, সেই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। সাধারণত মানুষ সংগ্রাম করতে চায় না, কিন্তু যারা কবিতা পড়ে তারা কবিতা শুনতে পছন্দ করে, কবিতা শুনতে জানে, তাদের অনেক সাহস থাকে, সংগ্রামী চেতনায় তারা উদ্বুদ্ধ হয়। তাদেরকে যদি কোনো বাইরের শত্রু তাদের দেশের উপর আক্রমণ করে, সেটা তারা মোকাবেলা করতে পারে। কিন্তু যে কবিতা শুনতে জানে না, সে কিন্তু মোকাবেলা করতে পারে না, এই কথাটাই বোঝাচ্ছে। তাহলে যে ভূখণ্ডতে বাইরের শত্রুরা আক্রমণ করবে, তাহলে সে পরাজিত হবে এবং দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই কথাটা বোঝাতে, যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না, সে সাহসী হবে না, তার ভিতরে সংগ্রামী চেতনা থাকবে না, তাহলে বাইরের শত্রু তাকে আক্রমণ করবে এবং তারা পরাজিত হয়ে আজীবন চাকর হয়ে থাকতে হবে, পরাধীন হয়ে থাকতে হবে। ঠিক আছে? তারপর আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন, আমি উচ্চারিত সত্যের মতো, কি বলছেন, স্বপ্নের কথা বলছি। স্বপ্ন কি? সবাই খেয়ে পড়ে বাঁচুক, সোনার বাংলা হোক, তাই না? সবাই তার নিজ নিজ অধিকার ফিরে পায়, এটাই তো স্বপ্ন। যে উচ্চারিত, এখানে বলেছে উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তারপরের দুইটা লাইনে আছে, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তোমরা জানো, আগুনের উত্তাপে সব কিছু শুদ্ধ হয়, সব গ্লানি মুছে যায়। তাহলে সব গ্লানি মুছে যে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা
জানাতে এই উজ্জ্বল জানালার কথা উল্লেখ করেছেন। এই কবিতার মাধ্যমে কবিতার মায়ের কথা বলেছেন, ভাইয়ের কথা বলেছেন, বোনের কথা বলেছেন, পূর্বপুরুষের কথা বলেছেন, কিংবদন্তির কথা বলেছেন। এই পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের কথা বলেছেন। কিংবদন্তি কি? জনশ্রুতি, একজনের থেকে আরেকজনের শুনে শুনে যেটা আজীবন মনে গেঁথে যায়, কিংবদন্তি হয়ে যায়। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কিংবদন্তি নেতা, জাতির পিতা। এখন কবি বলছেন, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। মা কি বলেছেন? কবিতার মায়ের কাছ থেকে শুনেছেন। মায়েরা বলে, যে নদী বয়ে চলেছে অনবরত, হ্যাঁ, যে সে হয়তো, আমি হয়তো বা অন্য কেউ হয়তো সাঁতার জানে না, কিন্তু তবুও সেই প্রবহমান নদী তাকে ভাসিয়ে রাখে। সাহসী মানুষরা কখনো ডুবে যায় না। প্রবহমান নদী মানে অনবরত যেই নদী বয়ে চলেছে, সেই নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কিন্তু এখানে কথা আছে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যারা সাহসী, যারা সংগ্রাম করতে পছন্দ করে লড়াই করতে পারে, তারা হয়তো সাঁতার জানে না, কিন্তু তাদের সাহসের জন্য তারা ভেসে থাকে, তারা ডুবে যায় না। কিন্তু যে কবিতা শুনতে পছন্দ করে না, কবিতা শুনতে জানে না, সে ভাসতে পারে না। এরপরে আছে, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। তার মানে কি জানো তো? মাছ ধরার মধ্যেও কিন্তু একটা মজার ব্যাপার, খেলা আছে। ছিপ দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, কত রকম মাছ লাফায়, ধরতে পারে তো পারে না, পরে আবার জালে আটকায়, ভীষণ। আবার ঘরে অনেকে অ্যাকুয়ারিয়ামের ভিতরে কাচের স্বচ্ছ এরকম বক্সের ভিতরে পানি দিয়ে, ছোট ছোট পাথরের মুড়ি দিয়ে ছোট ছোট সুন্দর বিভিন্ন রঙের মাছ ভিতরে ঢুকিয়ে তারা খেলা করতে থাকে। তাহলে কবি বলছেন, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে যে খেলার একটা মজা, সেটা ওকে। তারপরে বলেছে, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মা ছোটবেলা থেকেই, শিশুকাল থেকেই কবিতা গল্প শুনে শুনে, কবিতা গান শুনে শুনে, ঘুম পাড়ানি মাসি বিশেষ বিভিন্ন কবিতা, আয় আয় চাঁদ মামা, কবিতা শুনে শুনে লালন পালন করে, ঘুম পাড়ায়। কিন্তু সে বাবুটা যদি একটু বড় হতে হতে কবিতা শুনতে ভালো লাগে না, তাহলে মায়ের কোলে বসে শুয়ে সে গল্প শুনতে কিভাবে পারবে, তাই না? তারপরে দেখো কি চমৎকার কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার পূর্বপুরুষের কথা বলছেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। বলেছে, জনশ্রুতির মাধ্যমে একজনের দিকে আরেকজন শুনে শুনে যেসব নেতা, যেসব মানুষের কথা আমাদের ক্রিয়াকর্ম মনে গেঁথে গেছে, তারাই তো কিংবদন্তি। কবি বলছেন, আমি পূর্বপুরুষের কথা বলছি। কবি বলছেন, আমি বিচলিত শ্রেণীর কথা বলছি, মানে মা বাবা ভাই বোন, দেশের প্রতি মায়ের মমতায় বলছে, মায়ের মমতার কথাই হচ্ছে বিচলিত স্নেহ, যাদের একটু কষ্ট হলে, একটু দুঃখ হলে মন ভারাক্রান্ত হয়, মনে কষ্ট লাগে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। গর্ভবতী বোন বাচ্চা হতে যে অনেকে মারা যায়, তখন ভাইয়েরা কষ্ট পায়, মনে দুঃখ পায়। এরকম কবিতার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে। সে শুধু তার নিজের বোন না, পুরো বাংলাদেশে, পুরো দেশের বোনের কথা বলেছে। আমি আমার ভালোবাসার কথা বলছি। এই যে দেশকে ভালোবাসছেন কবি,
মুক্তিযুদ্ধকে ভালোবাসছে, পূর্বপুরুষকে ভালোবাসছে, কিংবদন্তির মানুষদের ভালোবাসছে, ভাই বোন মাকে ভালোবাসছে। এই তার ভালোবাসা, তার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সেই সব মিলিয়ে ভালোবাসা। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবাসা, মায়ের ছেলেটা চলে যায়। যখন একটা দেশের যুদ্ধ লাগে, আমাদের দেশে পাকিস্তানের যখন যুদ্ধ করেছে, দেশের জন্য ভালোবেসে যুদ্ধ যেতে চায়, কিন্তু গর্ভধারিণী মা যেতে দিতে চায় না, না না তোরা যাস না। সেই মায়ের, আমাদের দুটো মা, একটা হচ্ছে দেশ মা আর একটা হচ্ছে আমার গর্ভধারিণী মা। দেশ মায়েরকে রক্ষা করার জন্য যুদ্ধে গেলে সন্তানকে মারা জানে, যুদ্ধে গোলাগুলি হয়, না যাস না বাবা, হ্যাঁ একটু বিপদ হবে। কিন্তু তার দিকে যদি তাকাই, মানে ঘরের মায়ের দিকে, গর্ভবতী মায়ের দিকে তাকালে তো দেশ রক্ষা হবে না, সেটাই বলেছিস। মানে গর্ভবতী মায়ের দিকে ভালোবাসা দিলে ওই দেশ মা মরে যায়। ঠিক আছে? হ্যাঁ, এর মাধ্যমে কবি তার ভাইয়ের কথা বলছি, সেটা বলছে। আমি আমার ভাইয়ের কথা বলছি, মানে মুক্তিযুদ্ধে যেসব ভাইরা গেছে তাদের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সেই সন্তানের জন্য মরতে পারে না। এখানে কবি বলছেন, হ্যাঁ, গর্ভধারিণী মা তিনিও যদি কবিতা শুনতে ভালোবাসেন, না বাসেন, তাহলে তিনি সন্তানের জন্য মরতে রাজি হবেন না। কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়, কবিতা মানুষকে সাহসী করে, কবিতা মানুষকে স্বপ্ন দেখাতে পছন্দ করে, কবিতা মানুষকে সংগ্রামী করে। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। ওই যে বললাম, কবিতা দেশপ্রেম উদ্বুদ্ধ করে মানুষকে, কিন্তু আমি কবিতাই পড়ি না, তাহলে আমি ভালোবেসে যুদ্ধে যাব কীভাবে? কবিতা, গান, কবিতাকেই যদি সুর দাও তাহলে এই গান। ধরে আমি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা কবিতার মতো লিখেছে, সেখানে সুরকার সুর দিয়েছে, তাহলেই তো গান হয়ে গেছে, তাই তো? যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার জন্য যেই সাহস আর ক্ষমতা লাগে, সেটা যে কবিতা শুনতে জানে না সে তো রাখতে পারে না। মানে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। এই শক্তিকে হৃদয়ে ধারণ করতে হলে, করতে পারলে মুক্তি বা স্বাধীনতা অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হচ্ছে কবিতা শোনা, কবিতাকে ভালোবাসা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য, আর সত্যই হচ্ছে শক্তি। এটা তোমরা শব্দার্থে পাবে, আমি সেখান থেকেই তোমাদের বললাম। তারপরে আছে আমি কিংবদন্তির, আবারও কবি বলছেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আবারও সেই একই কথা, উনি বারবার এই কথাগুলো বলেছেন কবিতার মধ্যে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলেছি, আমার পূর্বপুরুষের পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল, কেননা তারা কৃতদাস ছিলেন। এর আগেও এরকম লাইনগুলি আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। তারপরে বলেছেন, তারপরে লিখেছেন কবিতায়, যে কর্ষণ করে, যে লাঙ্গল দিয়ে চাষ করে কৃষক, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। অনেক শস্য, ফসল দিয়ে সে সমৃদ্ধ হবে, ফসল হবে, টাকা আসবে, খেয়ে পরে বাঁচতে পারবে। যে মৎস্য লালন করে, মাছ লালন পালন করে, প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। এই যে নদী, তাকে অনেক মাছ দিয়ে ভরে দিবে। যে গাভীর পরিচর্যা করে, হিন্দুরা কিন্তু, হিন্দু ধর্মের লোকেরা গাভীকে মা বলে, মা দুধ দেয়, এই জন্য এই গরুর গাভীর যে সেবা যত্ন পরিচর্যা সুন্দরভাবে করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। একে তো দুধ পাওয়া যাবে, আর হিন্দুরা একে গাভীকে মা বলে,
তো মায়ের আশীর্বাদ লাভ করবে। মানে পরিশ্রম করো, এই সব কিছুই পরিশ্রমের কাজ। হ্যাঁ, প্রয়োজনে দেশের জন্য যুদ্ধ করবে আর পরিশ্রম করলেই তোমরা সৌভাগ্য তোমাদের হাতের মুঠো আসবে। তারপরে কবি লিখেছেন যে লৌহ খণ্ড প্রজ্বলিত করে, আগুনে লোহার খণ্ড পুড়াতে হয়নি কিছু তৈরি করার জন্য, তাকে ইস্পাতের তরবারি, তাকে সশস্ত্র করবে। মানে ইস্পাতের তরবারি সে চালাতে পারবে, সে বানাতে পারবে, সেটা চালাতে পারবে প্রয়োজনে। দীর্ঘ দেহ পুত্রগণ, পূর্বপুরুষরা দীর্ঘদেহী ছিলেন। আমি তোমাদের বলছি, কবি বলছে পূর্বপুরুষ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি। কবিতার মাধ্যমে মাকে স্মরণ করছি, দেশ মা, গর্ভধারিণী মা, বাংলাদেশের সব মায়েদের কথা বলছি, সব বোনের মৃত্যুর কথা বলছি, ভাইদের যুদ্ধের কথা বলতে যুদ্ধ যেসব ভাইরা রয়েছে তাদের যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, সবাইকে আমি ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের আমার জনসাধারণকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বন্ধুদেরকে ভালোবাসি, কবিতাকে ভালোবাসি। আমি কবি এবং কবিতার কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, অভ্যুত্থান হচ্ছে জাগরণ। মানে কোনো দেশ যদি তোমার মানে আমার দেশের উপরে আক্রমণ করে, তাহলে অস্ত্র নিয়ে যে লড়াই করার যে জাগরণ, সেটাই হচ্ছে কবিতা। কবিতা পাঠ করলে আমরা সাহসী হব, আমাদের ভিতরে সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ হবে, আমরা লড়াই করতে পারব। সুপুরুষ ভালোবাসা, সুকণ্ঠ সঙ্গীত কবিতা, মানে ভালোবেসে যারা গান করে, যাদের কণ্ঠ ভরা, মেয়েদের কণ্ঠ সুরেরা, সেটাই তো কবিতা। মানে কবিতা পাঠ করে যারা, সেটাকে সুর দিলেই কবিতা, এবং যাদের কণ্ঠ সুন্দর, সেটাই হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। মানে জিহ্বা দিয়ে আমরা যে কোনো কিছু উচ্চারণ করার জন্য জিহ্বার সাহায্য লাগে, তার মাধ্যমে সত্য কথা কবিতা, তার মাধ্যমে যে কথা উচ্চারণ করি স্বাধীন মুক্ত শব্দ উচ্চারিত হয়, তাই কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধী উচ্চারণ কবিতা। এই যে রক্ত জবার মতো, রক্ত দিয়েই আমরা প্রতিরোধ করি, সংগ্রামী হই, কবিতা পাঠ করে আমরা সাহসী হই, সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ করি, তাই না? রক্ত জবার মতো প্রতিরোধ করি, সেই যে উচ্চারণ, এদেশের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ বাংলাদেশ, এই যে কত স্লোগান উচ্চারণ, সেটাই তো কবিতা। এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ধরনের উচ্চারণই তো হচ্ছে কবিতা। এখন কবি সংশয় প্রকাশ করছেন শেষের 2 লাইন দিয়ে, আমরা কি তার মতো, মানে পূর্বপুরুষের মতো কবিতার কথা বলতে পারবো? তারা যে সাহসী ছিলেন, যে পরিশ্রমী ছিলেন, যেভাবে লড়াই করেছেন, দেশ স্বাধীন এনেছেন, এরকম আমরা কি নতুন প্রজন্মরা পারবে? আমরা কি তাদের মতো, মানে তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এভাবে লড়াই করে শত্রুদের হাত থেকে দেশকে ছিনিয়ে নিয়ে স্বাধীনতা উপহার দিতে পারবো? নতুন প্রজন্মরা কি তাই পারবে? এ নিয়ে কবি একটু সংশয় প্রকাশ করছেন। এটুকুই কবিতা, এটা একটা সংকলিত কবিতা। ঠিক আছে, এখানেই শেষ। এখন আমরা পাঠ পরিচিতিতে যাই। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম কবিতা। মানে ওই কাব্যগ্রন্থ, অনেকগুলি কবিতা নিয়ে যখন বই আকারে বের হয়, ওটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে, তার প্রথম কবিতাটাই নাম কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। রচনাটি বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। আসলে
কবিতাটা রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতার পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। কবির একান্ত প্রত্যাশা হচ্ছে মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্যে দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে দূরে যেতে হয় ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করবার জন্যই তো তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হলো একই ধাঁচের বাক্যের বারংবার, ওই যে বললাম কবি যে বারবার বলেছেন কবিতার মধ্যে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কৃতদাস ছিলেন তার। এই যে কথাগুলো বারবার বলছে, এগুলো নাড়া দিয়ে যায় মনকে। হ্যাঁ, এই কবিতার পাঠককে নাড়া দেয়। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি কথাটি বারবার বলেছেন, প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে সাঁতার কাটতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ, এরকম করে বারবার যে কবিতা শুনতে জানে না এভাবে বলেছে। বিধায় কাঠামো পঙ্ক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতার মুক্তির আবেগকে তিনি একত্রে একটা শৈল্পিক রূপ দিয়েছেন, খুব যেটা দর্শক পাঠক কাছে প্রিয় হয়েছে। এখানে কিংবদন্তি শব্দ বন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প। উনি যখন যা বলছেন আমাদের চোখের সামনে ভেসে উঠছে। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হল হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হলো এমন শব্দ ছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্য করিয়ে। করে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়, আর তা পাঠক হৃদয়ে গভীর সহানুভূতি জাগায়। ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্র। চিত্রকল্প নির্মাণের আরেকটি সূত্র হলো অভিনবত্ব, চমৎকারিত্ব। এ সকল মূল শর্ত পূরণ করি আলোচ্য কবিতার চিত্রকল্পসমূহ নির্মিত হয়েছে। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চারিত হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্ত ইন্দ্রিয় গ্রাহ্য একটি উদাহরণ অনুষঙ্গ, কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করেন তখন কেবল ইন্দ্রিয়ের ভিতরে থাকে না। হ্যাঁ, এই অনুভূতিটা তখন ইন্দ্রিয় দিয়ে একে অনুভব করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও গঠনগত আঙ্গিকগত সৌকর্যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কবিতাটি গদ্য ছন্দে রচিত। কি চমৎকার! আসলে এই কবিতাটা পড়তে চেয়ে আমার ভিতরে দেশাত্মবোধ, মায়ের ভাই বোনের জন্য সব যা যা বলে সব আমার ভিতরে জেগে ওঠে, তোমাদের ভিতরে জেগে উঠবে। সুন্দর করে কবিতাটি মজা। এই কবিতাটা যখন আবৃত্তি করবে কোনো প্রতিযোগিতায় এই কবিতাটা আবৃত্তি করার মতো, আবৃত্তি করে অনেকে অনেক পুরস্কার পেয়েছে। এবং এই কবিতাটা খুব খুব গুরুত্বপূর্ণ
তোমরা সামনে ফাইনাল পরীক্ষা দিবে, বোর্ড ফাইনাল, সুতরাং তোমরা এই কবিতাটা খুব গুরুত্ব দিয়ে পড়বে। ওকে? আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টসে লিখে দেবে, আমি বের করে জেনে নেব যদি কোথাও না বুঝে কোনো অসুবিধা। এখন আমরা দু একটা প্রশ্নতে যাই। প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? ভালোবাসা দিলে মা মরে যায়, বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা দিয়ে কি বোঝাতে চেয়েছে? এরকম কবিতার প্রতিটি লাইন যদি তোমরা মানে এর বিষয়বস্তুগুলি যে ভালো করে পড়ো, কবিতার লাইন ভালো, অবশ্যই সৃজনশীলের বড় প্রশ্নগুলি সব পারবে। ছোট প্রশ্ন জ্ঞানমূলক ভালো, তারপরে বড় প্রশ্ন উত্তর দিতে পারবে। এছাড়া বরাবরই আমরা যা বলে থাকি, কি বলি আমি, নৈতিক প্রশ্নের জন্য বই পরিচিতি, পাঠ পরিচিতি, হ্যাঁ, কবিতাটা লাইন বাই লাইন, প্রতিটি লাইন আত্মস্থ করবে, বুঝে করবে, শব্দার্থ করবে। তোমরা সবাই ভালো থাকো। এখনো তো ভ্যাকসিন এসে গেছে, তারপরেও আমাদের স্বাস্থ্য সুরক্ষায় একটু সাবধানী হতে হবে। কী করবো আমরা? মাস্ক পরে, খুব প্রয়োজনে বের হলে আমরা মাস্ক পরে বের হবো। তারপরে হাত বারবার সাবান দিয়ে ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আর প্রতিটি ক্লাস, অনলাইনে প্রতিটি ক্লাস রুটিন অনুযায়ী মনোযোগ দিয়ে শুনবে, বাসায় বসে করবে। এই তো শুনছি সরকারি তরফ থেকে আসছে, নির্দেশনা আসছে, বিভিন্ন স্কুল কলেজে চলে গেছে। আগামী মাসে স্কুল কলেজ খুলে যাবে। যাই হোক, খুললে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।